আজ আখিরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের পর শুরু হয় বয়ান, তুরাগ তীরে লাখো মুসল্লির জমায়েত। 4 বছরে অর্ধেক গ্যাস কূপ খননে ব্যর্থ পেট্রোবাংলা। এবার 1 বছরে 34টি খনন ও সংস্কারের লক্ষ্য নির্ধারণ। উচ্চাভিলাষী পরিকল্পনার সমালোচনা বিশেষজ্ঞরা। রাজশাহীর পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকছে না পোষ্য কোটা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিলের সিদ্ধান্ত, বহাল চেয়ে বিক্ষোভের ডাক কর্মচারীদের। পোশাক সরবরাহে শীর্ষ অংশীদারদের সঙ্গে শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্র। মার্কিন বাজারে বাড়তে পারে বাংলাদেশের সম্ভাবনা। দীর্ঘমেয়াদে সুফল পেতে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। আজ দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বেলা 12টার দিকে মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রেল, সড়ক কিংবা হেঁটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাগ নদের তীরে জড়ো হয়েছেন তারা। মুসল্লিরা বলছেন, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ও গুনাহ মাফের আশায় ইজতেমা ময়দানে এসেছেন তারা। 6 দিনের প্রথম পর্বের ইজতেমার প্রথম ধাপ 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। আর প্রথম পর্বে দ্বিতীয় ধাপ শুরু হয় 3 ফেব্রুয়ারি থেকে। টঙ্গীর তুরাগ নদের তীরে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের পর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদপন্থীদের ইজতেমা। 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। আল্লাহ যেন সকলকে দিনের উপরে অটল থাকার জন্য তৌফিক দান করেন। শুনাই নজবের আজকে শেষ মোনাজাত। দোয়া করি যে সমস্ত মানুষকে, সমস্ত মুসলমানকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে এবং ঈমানের উপরে চলার তৌফিক দান করে। আখিরাত, তাদের সামনে মিজান, ফুলসিরাত, কবর, আল্লাহ এবং আল্লাহর রাসূল শুধুই আল্লাহর জন্য আসে। এই জন্য কষ্টগুলো কি তারা কোনো কষ্ট মনে করে না। আখেরি মোনাজাত হবে। এই মোনাজাতেই মানে সমস্ত মুসলমান, সারা বিশ্বের মুসলমান যাতে কামিয়াবি হয়, ইসলামী মানে যাতে মানে আমরা সম্বলিত হই, এই বলে মানে আশা। এ নিয়ে আরো জানাতে টঙ্গীতে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তুহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এই মুহূর্তে গনগনে সূর্য, বেশ ঝলমলে রৌদ্রোজ্জ্বল একটি দিন, এবং এই আবহাওয়ার মধ্যেই যে আম বয়ান সেটি চলছে কেন্দ্রীয় মঞ্চ থেকে। ভারতের একজন শীর্ষ মুরব্বী মাওলানা তিনি বক্তব্য রাখছেন এবং সেটি বাংলায় তর্জমা করে দেওয়া হচ্ছে। এভাবেই বলা যায় যে দিনের যে কার্যক্রম সেটি ত্বরান্বিত হচ্ছে, চলবে আরও বেশ কিছুক্ষণ। আমরা আয়োজকদের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি সেটি 12টা থেকে 12:15টার মধ্যে যেই আখেরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে, এবং সেই আখিরি মোনাজাতকে কেন্দ্র করেই আসলে যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। আমরা ত্রিমাত্রিক ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আমরা ড্রোনের মাধ্যমে একেবারে পুরো ইজতেমা ময়দানকে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ইজতেমা ময়দান, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান 160 করে যে ময়দান, মূল যে ময়দান আমার পেছনে, পুরো প্যান্ডেল আসলে পুরোটাই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, এবং আর কিছুক্ষণ পরেই যে আখিরি মোনাজাত, সে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এখানে মুরব্বীরা যারা রয়েছেন, আলেমরা যারা রয়েছেন, তারা বলার চেষ্টা করছেন যে এই যে দুনিয়ার জীবন, ক্ষণস্থায়ী জীবন, এই ক্ষণস্থায়ী জীবনের জন্য ব্যতিব্যস্ত হয়ে না পড়ে, এই দুনিয়ার জীবনের জন্য মানুষ মশগুল হয়ে যায়, সেই মশগুল না হয়ে যে স্থায়ী জীবন, পরকালের জীবন, যেটি অনন্তকাল চলতে থাকবে, সেই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে, এবং সেই জীবনের জন্য প্রস্তুতির অংশ হিসাবে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলতে হবে, এটি তারা বারবার বলার চেষ্টা করছেন। এবং আমরা গত পর্বেও দেখেছি, অর্থাৎ প্রথম পর্বের প্রথম ধাপেও দেখেছি, মানুষ এখান থেকে আখিরি মোনাজাতে অংশ নেওয়ার পরে বিভিন্ন যে মেয়াদে যে দিনই সফর, যেটি তাবলিগ জামাতের ভাষায় চিল্লা বলা হচ্ছে, সেই চিল্লায় 1000-এরও বেশি দল সেই সফরে বের হয়েছেন। বাংলাদেশের আনাচে কানাচে সহ বিশ্বের বিভিন্ন মসজিদে তারা অবস্থান করবেন এবং মানুষকে ইসলামের দাওয়াত দিবেন। এবারও ব্যতিক্রম নয়, এবারও
আর কিছুক্ষণ পরে যে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে, তারপরে জোহরের নামাজ আদায় করেই এখানে যারা মুসল্লিরা রয়েছেন তারা বের হয়ে পড়বেন দিনী সফরে এবং আনাচে কানাচে বাংলাদেশের মানুষের বিভিন্নভাবে তাদের দাওয়াত পৌঁছে দেবেন এবং মসজিদে গিয়ে তারা ইসলামের যে সুবহান বাণী সেই সুবহান বাণী প্রচার করবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আল্লাহ এবং তার রাসূলের দেখানো যে পথ সেই দেখানো পথে মানুষকে আহ্বান করবেন, এমনটি বলছেন এখানে যারা দিনী সফরের জন্য নিয়ত করেছেন, সংকল্পবদ্ধ হয়েছেন তারা। তো সব মিলিয়ে বলা যায় বেশ রৌদ্রোজ্জ্বল দিন এবং আবহাওয়াটা বেশ চমৎকার ঝলমলে একটি দিন এবং এই আবহাওয়ার মধ্যেই ইজতেমার যেই কার্যক্রম সেটি চলবে আখিরি মোনাজাত পর্যন্ত বক্তব্য চলবে, এরপরে আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। আখিরি মোনাজাতের পরেই ঢল নামবে সাধারণ মুসল্লিদের নিজ নিজ গন্তব্যের দিকে যেতে। এই ছিল টঙ্গীর ইজতেমা মাঠ থেকে আমার হাতে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম টঙ্গী ইজতেমা ময়দানে। অন্য প্রসঙ্গ, জ্বালানি সংকট মোকাবেলায় চলতি বছর 34টি কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা। তবে অতীত অভিজ্ঞতা থেকে পরিকল্পনা অনেকটা উচ্চাভিলাষী বলে মনে করছেন বিশেষজ্ঞদের কেউ। কেননা 2022 সালে 4 বছরে 48টি কূপ খননের লক্ষ্য ঠিক করা হলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 16টির। যদিও পেট্রোবাংলা জানাচ্ছে হালনাগাদ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করা হয়েছে পরামর্শ কমিটি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। তীব্র জ্বালানি সংকট, দিন দিন কমছে দেশীয় উৎপাদন, আবার আমদানি নির্ভরতায় ব্যয় বৃদ্ধির চাপ, এমন সব নানা প্রতিকূল বাস্তবতায় 2022 সালের মাঝামাঝি 48 কূপ খনন ও সংস্কারের উদ্যোগ নেয় জ্বালানি বিভাগ। লক্ষ্য ছিল 2025 সালের মধ্যে এসব কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক 618 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা। কিন্তু এ যেন কাজীর গরু কিতাবেই আছে, গোয়ালে নেই অবস্থা। 2024 সালের মধ্যে অন্তত 35 কূপ খনন ও সংস্কারের কথা থাকলেও কাজ হয়েছে মাত্র 16টির, আর তাতে সম্ভাবনা জেগেছে দৈনিক 184 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার। যদিও জাতীয় গ্রিডে এখন পর্যন্ত গ্যাস যুক্ত করা গেছে মাত্র 72 মিলিয়ন ঘনফুট হারে। কিন্তু জ্বালানি সংকট সামাল দেওয়ার এই কার্যক্রমে কেন এত ধীর গতি? এক হলো জমি অ্যাকোয়ার করার ব্যাপারে একটু ডিলে হয়। 2 নম্বর পয়েন্ট হলো খননের ক্ষেত্রে অনেক ম্যাটেরিয়ালস পারচেজের ক্ষেত্রে একটু ডিলে হয়, অর্থাৎ সামঞ্জস্যতার মধ্যে গ্যাপ থাকে। রিগ আছে, ম্যাটেরিয়ালস নাই, আবার রিগের সমস্যা, ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল। পেট্রোবাংলা জানাচ্ছে আগের কালক্ষেপণ পুষিয়ে নিতে ঢেলে সাজানো হচ্ছে পরিকল্পনা। চলতি বছরই 34 কূপ খনন ও সংস্কারের মাধ্যমে নির্ধারিত সময়েই লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় সংস্থাটি। এর মধ্যে নিজস্ব রিগে 6টি কূপের কাজ পেয়েছে চীনা কোম্পানি সিনোপ্যাক ও সিসিডিসি। 14 কূপের কাজ করবে বাপেক্স, আর বাকিগুলোর কাজ দেওয়া হবে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রে। এখন যেভাবে আমরা এগুচ্ছি, আশা করি যে এই ডিলেটার হবে না। আমরা যখন কোনো ডিপিপি অ্যাপ্রুভড হয়ে যাবে তার আগেই আমরা ক্রয় কাজ সংক্রান্ত যে প্রসিডিউরাল ম্যাটার্সগুলো আছে সেগুলিকেও আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছি। এটা হলে আমাদের নিট দেখা যাবে যে 8 থেকে 9 মাস সেভ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্যমাত্রা পূরণে প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন আর অর্থ ছাড়েও আনতে হবে গতি, নতুবা কাগজে পরিকল্পনাতেই আটকে থাকবে সবকিছু। একটা উচ্চাভিলাষী বক্তব্য সবসময় আসে, সুতরাং এই যে ঘোষণা এবং বাস্তবতার একটা বড় ফারাক রয়ে গেছে। যেই ঘোষণাটা দেওয়া হয়েছে সেটা যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আক্রমণাত্মক একটা প্রোগ্রাম পরিকল্পনা নিতে হবে। এক একটা ড্রিলিংয়ের জন্য ওই ফাইলটা প্রায় 1 বছরের মতো সময় অর্থ মন্ত্রণালয়ে আটকে থাকে, তো সেটাকে তো আমাদেরকে মীমাংসা করতে হবে। বিদ্যমান কার্যক্রম শেষে আগামী বছর থেকে 3 বছরে আরও 100টি কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 3 দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের রায় আজ। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায় ঘোষণা করবেন। এর আগে 30 জানুয়ারি এই মামলার ডেথ রেফারেন্সে আপিল শুনানি শেষ হয়। আলোচিত এই মামলায় 2019 সালের 3 জুলাই 9 জনকে ফাঁসি এবং 25 জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আসামিদের সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। মামলার 5 আসামি মারা গেছেন। 1994 সালে বিরোধী দলীয় নেতা ছিলেন শেখ হাসিনা। ওই বছর 23 সেপ্টেম্বর দলীয় কর্মসূচির অংশ হিসেবে ট্রেনে মার্চ করেন তিনি। ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে শেখ হাসিনার অবস্থান লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয় বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। হত্যা চেষ্টার এক মামলায় আজকে হাইকোর্ট রায় দিবেন। এই মামলায় মোট আসামি 52 জন, এর মধ্যে 9 জনেরই মৃত্যুদণ্ড হয়েছিল এবং 25 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, আর 13 জন আসামিকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2019 সালে এই রায়টি দিয়েছিলেন বিচারিক আদালত এবং এই রায়ের বিরুদ্ধে আসামিরা ডেথ রেফারেন্স আপিল করেন এবং একই সঙ্গে জেল আপিল হয় এবং সেই আপিলের শুনানি শেষে আজকে চূড়ান্ত রায় ঘোষণা করবেন। আপনারা এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে বিএনপির অনেক নেতাকর্মী হাইকোর্টে এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে ঈশ্বরদী উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা যেহেতু এই মামলায় আসামি হয়েছেন এবং এই মামলায় তাদেরকেই সাজা দেওয়া হয়েছে, তাদের অনেক সমর্থক কিন্তু এখন হাইকোর্ট প্রাঙ্গণে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে তাদের অবস্থান। আর এটা বলে রাখি যে 1994 সালের ঘটনা। 94 সালে শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তিনি ট্রেন মার্চ করছিলেন এবং তারকে বহনকারী ট্রেনটি যখন ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে যায়, মামলার অভিযোগপত্রে বা মামলার চার্জশিটে যেটি বলা হয়েছে যে তখন শেখ হাসিনাকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করেন, ককটেল হামলা করেন এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তারপরেও শেখ হাসিনাকে হত্যা চেষ্টার এই মামলায় 9 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং যাদের সবাই বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী এবং 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং 13 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয় এবং এই মামলার বিচার চলা অবস্থায় বিএনপির 5 জন নেতাকর্মী মারা গেছেন। আর বিএনপির আইনজীবীরা যেটি বরাবরই বলে আসছেন যে এই মামলাটি আসলে রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলার ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু কেউ হতাহত হয়নি। এরপরেও এত মানুষকে ঢালাওভাবে ফাঁসি দেওয়া হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বিএনপির যিনি আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, তিনি এই মামলায় মোকাবেলা করছেন। তিনি যেটি বলছেন যে শেখ হাসিনাকে মূলত খুশি করতেই বিচারক এই রায়টি দিয়েছেন। আজকে যেহেতু হাইকোর্টে চূড়ান্ত রায় হবে এবং এই রায়ে তারা ন্যায় বিচার পাবেন, এমনটাই কিন্তু বিএনপির আইনজীবী এরা আমাদেরকে জানিয়েছেন। আর নেতাকর্মীরাও আসলে অপেক্ষা করছেন যে তাদেরকে প্রতিহিংসামূলকভাবে রায় দিয়ে তাদের নেতাকর্মীদের জেলে রাখা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদেরকে কারাগারে যেভাবে রাখা হয়েছিল এই কষ্টের মানে সেটির অবসান আজকে হবে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। তো মোটামুটি বলা চলে যে প্রায় 3 দশক আগের যে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার এই মামলায় আজকে হাইকোর্ট চূড়ান্ত রায় দিতে যাচ্ছেন এবং এই মামলার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এমনটাই কিন্তু বিএনপির নেতাকর্মীরা মনে করছেন বা আশা করছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিল সিলেটের সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে কঠোর নিরাপত্তায় আদালতে তোলা হয় ইমরান আহমেদকে। এরপর শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গত বছরের 20 অক্টোবর রাতে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার হন সাবেক এই মন্ত্রী। তার বিরুদ্ধে গোয়াইনঘাটে হত্যা মামলা সহ 3টি মামলা রয়েছে। রাজশাহীর পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নতুন প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দ্বিতীয় দফায় আমৃত্যু গণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। পরে মধ্যরাতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি কমিটির পোষ্য কোটা বাতিলের বিষয়ে উপাচার্য সিদ্ধান্ত জানালে প্রায় 5 ঘন্টা পর অনশন ভাঙেন শিক্ষার্থীরা। যথাযথ প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা থেকে বাতিল হবে পোষ্য কোটা। বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির উপর দায়িত্ব অর্পণ করে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিল করা হলো। সময় সংবাদে আরো থাকছে। রাতে ধানমন্ডি থেকে গ্রেফতার পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াত। নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, আজ তোলা হবে আদালতে।
চীন, কানাডা ও মেক্সিকোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে যে অনিশ্চয়তা বিরাজ করছে বিশ্ব বাণিজ্যে, তাতে বাংলাদেশের সামনে রয়েছে রফতানি বৃদ্ধির সম্ভাবনা। তবে সুযোগে সদ্ব্যবহার করতে সরকারের নীতি কৌশল ব্যবসা বান্ধব করার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। এমন বাণিজ্য যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পথে হাঁটতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ইয়ানুর শিফাতের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য অংশীদার চীন, কানাডা ও মেক্সিকো। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ বলছে ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে চীন ১,৫২২ কোটি ডলার মূল্যের পোশাক, কানাডা ৪৬ কোটি ডলারের এবং মেক্সিকো ২৪১ কোটি ডলারের পোশাক রফতানি করেছে। এই বাণিজ্য অংশীদারদের মধ্যে উত্তপ্ত সম্পর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার ২ সপ্তাহের মাথায় কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হওয়ার কথা ছিল ৪ ফেব্রুয়ারি থেকে। বিপরীতে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় কানাডা, মেক্সিকো ও চীন। শুধু তাই নয়, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে আস্থা ভঙ্গের অভিযোগ এনে তদন্তেরও ঘোষণা দিয়েছে চীন। তবে শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে মেক্সিকো ও কানাডার পণ্যের শুল্ক আরোপ ১ মাসের জন্য স্থগিত করেন ট্রাম্প। আলোচনা করবেন চীনের সঙ্গেও। বিশ্ব অর্থনীতির শীর্ষ ২ দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে কানাডা, মেক্সিকো জড়িয়ে পড়ায় মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাক রফতানি বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তবে তা কাজে লাগাতে বিদ্যমান জ্বালানি ও ব্যাংকিং সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ ব্যবসায়ীদের। পলিসিগুলো যদি ঠিক করে দেয় তাহলে যে সুযোগ আসছে সেই সুযোগটা আমরা ভালোভাবে গ্রহণ করতে পারবো। সময়োপযোগী পলিসি যদি নিতে পারে এবং সময় মতো, তাহলে এই অর্ডারগুলি আমাদের পক্ষে নেওয়া সম্ভব এবং আগামী দিনে বাংলাদেশের রপ্তানি আগামী কয়েক বছর খুব ভালো অবস্থানে যাওয়া সম্ভব। এদিকে দীর্ঘমেয়াদে বাণিজ্য সুবিধা ভোগ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ দিচ্ছেন এই অর্থনীতিবিদ। ট্রাম্পের এই মেয়াদেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে হবে। অনিশ্চয়তা সামনের দিনগুলোতে আরও বাড়বে এবং বাংলাদেশের এইখানে একটা সুবিধা আছে। এই ৪ বছরে যদি বাংলাদেশ এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো ভিত্তি স্থাপন করতে পারে, সেটি কিন্তু ভবিষ্যতের একটা পথ নির্দেশনা তৈরি করবে। রফতানি আয়ের পরিসংখ্যান বলছে ইউরোপীয় ইউনিয়নের পর মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রফতানি বাজার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দুদকের মামলায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা। গ্রেফতারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক চেয়ারম্যান ও ডিন রুবায়াতকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাকে আজ আদালতে তোলার কথা রয়েছে। গত ৯ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শিবলি রুবায়াতের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। আদালতে দুদকের আবেদনে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিবলি রুবায়াতের বিপুল সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। এরপরই শিবলি রুবায়াত ও তার ছেলে জুহাইর সারার ইসলামের ব্যাংক হিসাব স্থগিত এবং তাদের সব বিও হিসাব অবরুদ্ধ করা হয়। শিবলি রুবায়াতের বিরুদ্ধে শেয়ার বাজারে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ আছে। শেয়ারের দাম বাড়াতে তিনি কারসাজিকারীদের সঙ্গে নানাভাবে সহায়তা করতেন বলেও অভিযোগ রয়েছে। সময় সংবাদে আরও থাকছে। দিল্লি বিধানসভা নির্বাচন আজ, চলছে ভোট গ্রহণ। বিজেপি আম আদমি পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সড়ক ও জনপথ বিভাগ অভিযান চালিয়ে পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ বিষয়ে আরও খবর জানাতে রাজশাহীর আলুপট্টিতে আছেন সহকর্মী শাহিন আলম এবং রংপুরের শাপলা চত্বরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমে যাচ্ছি শাহিনের কাছে। নওগাঁয় বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করার প্রতিবাদে রাজশাহী এবং রংপুর বিভাগের পেট্রোল পাম্পগুলো তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। আজকে সকাল ৮টা থেকে তারা এই ধর্মঘট কর্মসূচি শুরু করেন। এখন পর্যন্ত আমরা দেখেছি রাজশাহী নগরীর বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে তারা তেল উত্তোলন, বিপণন
পরিবহন সব কিছুই তারা বন্ধ রেখেছে। এতে করে কিন্তু ভোগান্তিতে পড়েছেন যারা গাড়ির চালক রয়েছেন এবং সাধারণ মানুষ যারা তেল নিতে আসছেন তারা বিপাকে পড়ছেন। কারণ পূর্ব কোনো ঘোষণা ছাড়াই একযোগে রাজশাহী এবং রংপুর বিভাগের পেট্রোল পাম্পগুলো কিন্তু তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে তারা বন্ধ করে দিয়েছে। আমরা দেখেছি সকাল থেকে, আমরা এই মুহূর্তে আছি নগরীর আলুপট্টি মোড়ে। এই জায়গাটিতে আমরা দেখেছি যারা বাইক চালক এবং বিভিন্ন গাড়ির চালকরা রয়েছেন যারা তেল নিতে আসছেন, দূর দূরান্তে যাবেন, মেডিকেলে যাবেন, তারা হঠাৎ করে এসে দেখছেন কিন্তু পেট্রোল পাম্প পুরোপুরি বন্ধ রয়েছে এবং তারা তেল না নিয়ে তাদেরকে ঘুরে যেতে হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষদের দাবি হচ্ছে যেন যেই দাবি দেওয়ার কারণে পেট্রোল পাম্পগুলো বন্ধ রয়েছে সরকারের পক্ষ থেকে যেন সেই বিষয়ে মীমাংসা কমিটিতে মীমাংসা করে যেন পাম্পগুলো পুনরায় চালু করে দেওয়া হয় এবং তেল সরবরাহ সচল রাখা হয়। আমরা যদি বলি যে নওগাঁর গতকালের ঘটনায় কিন্তু সিরাজগঞ্জে থেকে এই রকম একটি সিদ্ধান্তে তারা বসেন এবং গতকালকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি তারা জানিয়ে দেন এবং সকাল 8টা থেকে এখন পর্যন্ত অনির্দিষ্টকালের যে কর্মসূচি সেটি চলছে। এই বিষয়ে আরও খবর জানাতে আমরা চলে যাব রংপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবন। মূলত কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই নওগাঁয় পেট্রোল পাম্পে উচ্ছেদ অভিযান পরিচালনা করবার কারণে কিন্তু প্রতিবাদ করে বসে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং ডিলার্স ডিস্ট্রিবিউশন এবং এজেন্টস অ্যাসোসিয়েশন। এবং এই প্রতিবাদের প্রেক্ষিতে কিন্তু আজকে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগে সকাল থেকেই কিন্তু পেট্রোল পাম্পের পরিবহন, ধর্মঘট, একই সাথে বিপণন কার্যক্রম বন্ধ রেখেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এবং আমরা সকাল থেকে দেখছি যে রংপুর নগরীর যত পেট্রোল পাম্প রয়েছে সবগুলোই কিন্তু আসলে বন্ধ রাখা হয়েছে। কোনো পেট্রোল পাম্প থেকেই কোনো প্রকার জ্বালানি তেল আসলে বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না। এবং এই কারণেই কিন্তু আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা আসলে গাড়ি চালক রয়েছেন, তারা কিন্তু আসলে তীব্র ভোগান্তিতে পড়েছেন। আমরা সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্প আসলে ঘুরে দেখেছি। সাধারণ মানুষ সহ যারা গাড়ি চালক রয়েছেন তারা কিন্তু আসলে আসছেন এবং তারা কিন্তু তেল না পাবার কারণে তারা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তেও যদি বলি যে রংপুর শাপলা চত্বরে আছে, এখানেও কিন্তু আসলে তেল নেওয়ার যে জন্য অনেক গাড়ি কিন্তু আসলে রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কিন্তু তেল না পাওয়ার কারণে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে কোনো প্রকার ঘোষণা ছাড়াই, কোনো প্রকার প্রচারণা ছাড়াই পেট্রোল পাম্পগুলো বন্ধ করবার কারণে তারা আসলে ভোগান্তিতে পড়েছেন। একই সাথে অনেকের আসলে গাড়ি চালিয়ে কিন্তু রুটি রুজি নির্ভর করে। তারা কিন্তু বলছেন যে যদি কালকে রাতে এই ধর্মঘটের কথাটি প্রচার করা হতো তাহলে তারা আসলে এই তেলটি রাতেই কিনে রাখতে পারতো, যে কারণে তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে কালকে রাতে তেলটা কিনে রাখতে পারলে তারা আজকে গাড়িটি চালাতে পারতো। এবং এছাড়াও কিন্তু অনেক পেশাজীবী মানুষ রয়েছেন যারা মোটরসাইকেল যোগে কিংবা গাড়ি যোগে আসলে বিভিন্ন জায়গায় তাদের আসলে যেতে হয় প্রতিদিন। এবং এই যে পেট্রোল পাম্প বন্ধ থাকবার কারণে তারা কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ কাজে তারা আসলে যেতে পারছেন না। এবং সব মিলে যদি বলি, সাধারণ যারা মানুষ তারা কিন্তু ক্ষোভ প্রকাশের পাশাপাশি তারা দাবি জানিয়েছেন যেন খুব দ্রুত পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের যে সমস্যা সেটি যেন নিরসন করা হয় এবং এই তেল বিক্রয় কার্যক্রম সেটি যেন শুরু করা হয় খুব দ্রুত। এটি ছিল রংপুর থেকে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং রংপুরে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় খেজুর ও আখের গুড় তৈরিতে ব্যবহার হচ্ছে ক্ষতিকর হাইড্রোস, চিনি, চুন এবং রং। এছাড়া ভারত থেকে গুড় উৎপাদনের জন্য আমদানিকৃত চিনি গুড় প্রক্রিয়াজাত করে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি করে বাজারজাত করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন গুড় তৈরিতে ব্যবহৃত এসব উপাদান মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর বাঘা উপজেলার আরানি বাজার। সময়ের ক্যামেরা দেখে তড়িঘড়ি করে দোকানের শাটার নামিয়ে দেন আড়তদার ও গুড় ব্যবসায়ীরা। এখানকার প্রায় অর্ধশত আড়তে দেখা মেলে ভারত থেকে আমদানিকৃত মিশ্রি জাতীয় গুড় তৈরির প্রধান উপাদান। একটি টিনের পাত্রে 24 থেকে 25 কেজি এই উপাদান স্থানীয়ভাবে চিনি গুড় নামে পরিচিত।
ঝিনাবাজার এলাকায় বুলবুলের বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে চিনি গুড়ের সঙ্গে চুন মিশিয়ে তৈরি হচ্ছে আখের গুড়। সেখানে ঢুকতেই কারিগররা ক্যামেরা দেখে পালিয়ে গেলেও পরে স্বীকার করে গুড়ে চিনি, হাইড্রোজ ও রং মেশানোর কথা। তবে এ বিষয়ে রিপোর্ট না করতে পাশা আর তোজাম্মেল মেম্বার নামের দুই ব্যক্তি প্রতিবেদককে কয়েক দফা টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করেন। ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র। চলতি মৌসুমে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 88,50,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 150 কোটি টাকা। এটা পানামা বন্দর ইন্ডিয়ান গুড়, টিন সব ইন্ডিয়ান। এলসিটা আপনার 199 বিক্রি হয়। মানুষ খাচ্ছে না, যার কারণে দাম কম। শুধু বাঘা উপজেলা নয়, চারঘাট, পুঠিয়া, দুর্গাপুর উপজেলার পাশাপাশি নাটোর ও নওগাঁয়ও একইভাবে তৈরি হচ্ছে খেজুর ও আখের গুড়। শীতের প্রকোপ কম হওয়ায় এবার গাছ থেকে পর্যাপ্ত খেজুরের রস পাচ্ছেন না গাছিরা। তাই ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, যা আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। মানভেদে খেজুর গুড় খুচরা বাজারে 180 থেকে 250 টাকা ও আখের গুড় প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়। গুড়টা তৈরি করতে প্রথমে চিনিটা, বিশুদ্ধ এটা চিনি আর এই যে আপনার গুড়ের গুড়, এটা টিনের ভিতরে থাকে। এর মধ্যে যাবি শুধু খালি চুন আর ফিটকিরি সামান্য, তাছাড়া অন্য কোনো দ্বিতীয় জিনিস যাবে না। এগুনার মতো কোনো ভেজাল নাই, নির্ভেজাল জিনিস এগুনা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন গুড় তৈরিতে ব্যবহৃত এসব উপাদান মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। রয়েছে ক্যান্সার ও কিডনিজনিত রোগের ঝুঁকি। এটার পুষ্টিমান কতটুকু আছে সেটা পরের কথা, কিন্তু মানুষ অনেক ঝুঁকিতে পড়ে যাচ্ছে। স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এদিকে ভেজাল গুড় উৎপাদন বন্ধে অভিযান চালানোর কথা জানায় জেলা প্রশাসন। জনগণ যদি সচেতন হয় তাহলে এই ধরনের কার্যক্রম অনেকটাই কমে আসবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় এই সকল অন্যায়ের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত থাকবে। গত 2 বছরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল গুড় তৈরির অপরাধে 35টি অভিযান পরিচালনা করে 112টি প্রতিষ্ঠানকে 2 কোটি টাকা জরিমানা করেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রশাসিত অঞ্চলটির 70টি বিধানসভা আসনে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের দৌড়ে রয়েছে আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস। 10 বছর ধরে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে হারাতে মরিয়া বিজেপি। এবারে বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন আম আদমি পার্টি 70টি আসনেই লড়ছে। অন্যদিকে বিজেপি প্রার্থী দিয়েছে 68টি আসনে। ভোটের দৌড়ে আছে ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসও। বিশ্লেষকরা বলছেন এবারে বিধানসভা ভোটের ফল নির্ভর করবে অনেকটা কংগ্রেসের উপর। জনসাধারণের মাঝেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিপিএল এর খবর। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু এখনও পুরোপুরি সমাধান করতে পারেনি চিটাগাং। ফ্র্যাঞ্চাইজির ভুল স্বীকার করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এছাড়া দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগে বড় কোনো তারকা আনার পরিকল্পনা নেই চট্টগ্রামের। খুলনা টাইগার্সের বিপক্ষে ফাইনাল নিশ্চিতের ম্যাচে শামীম ইমনদের উপর পূর্ণ আস্থা রাখছেন অধিনায়ক। এদিকে শক্তিশালী স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী মিরাজের দলও। মিরপুরে 2 দলের লড়াই শুরু হবে সন্ধ্যা 6:30টায়। ম্যাচের দিন সকালে এলেন, খেললেন, হেরে আবার চলে গেলেন। অথচ এই আন্দ্রে রাসেলকে নিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল রংপুর রাইডার্স। রাসেলও জানেন সেটা, তাই তো মন খারাপ আর আক্ষেপ নিয়েই বিদায় নিলেন বাংলাদেশ থেকে। রংপুরের 3 বিদেশির কেউই পাত্তা পাননি খুলনা টাইগার্সের সামনে। 86 রানের টার্গেটের ম্যাচে দলের উইন্ডিজ তারকা হেডমায়ারের ব্যাটিংয়ে নামা লাগেনি। মোটে 1 ওভার বোলিং করতে হয়েছে জেসন হোল্ডারকে। এই দলটার বিপক্ষে বাঁচা মরার লড়াই চিটাগং কিংসের। যদিও তাদের দলে নেই তেমন বিদেশি তারকা, ছন্দে থাকা হায়দার আলীও পড়েছেন ইনজুরিতে। তবুও নতুন করে কাউকে আনার পরিকল্পনা নেই চট্টলার দলটার। চট্টগ্রামের টাকার গরম নাই, সেজন্য দেখাচ্ছে না। না, আমাদের ওই রকম কোনো কিছু নেই। আমাদের পুরো টুর্নামেন্টে যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল ছিল এখনও তারাই আছে। এইরকম একটা ভাইটাল টাইমে ওর ইনজুরিটা অবশ্যই আমাদের টিমের জন্য একটু হলেও ব্যাকফুটে আমরা গেছি।
পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর পাশাপাশি চিটাগং কিংসকে নিয়েও হয়েছে অনেক আলোচনা। এখনও নাকি বেশ কিছু ক্রিকেটারকে দেয়া হয়নি প্রতিশ্রুত অর্থ। পেমেন্ট সহ নানা বিতর্ক নিয়ে ভুল স্বীকার করেছেন অধিনায়ক। একটা মানুষ যখন 12-13 বছর বা 15 বছর পরে আসে একটা স্ট্রাগলিং লাইফ থেকে, তাকেও কিন্তু আমাদের একটু মিনিমাম স্পেসটা দেওয়া উচিত। দেখেন, ভুল সবারই থাকে, টুকিটাকি সমস্যা সব ফ্র্যাঞ্চাইজিরই আছে। 11 বছর পর বিপিএলে ফিরেছে সামির কাদেরের চিটাগং কিংস। এর আগে প্রথম 2 আসরে অংশ নিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। এই ফেরাটা স্মরণীয় করে রাখার প্রত্যাশা অধিনায়কের। অবশ্যই আমাদের উদ্দেশ্য তো সেটাই, বাট আমরা আগে কালকের ম্যাচটা নিয়ে ফোকাস করছি। দ্বিতীয় কোয়ালিফায়ার সামনে রেখে দিনটা হোটেলেই কাটিয়েছে চিটাগং কিংস। তবে ঐচ্ছিক অনুশীলন করেছেন খুলনা টাইগার্সের মেহেদী মিরাজ, নাইম শেখ, মাহিদুল অঙ্কনরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ আখিরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের পর শুরু হয় বয়ান, তুরাগ তীরে লাখো মুসল্লির জমায়েত। 4 বছরে অর্ধেক গ্যাস কূপ খননে ব্যর্থ পেট্রোবাংলা। এবার 1 বছরে 34টি খনন ও সংস্কারের লক্ষ্য নির্ধারণ। উচ্চভিলাষী পরিকল্পনার সমালোচনায় বিশেষজ্ঞরা। এবং রাজশাহীর পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকছে না পোষ্য কোটা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিলের সিদ্ধান্ত, বহাল চেয়ে বিক্ষোভের ডাক কর্মচারীদের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ে।